আলহামদুলিল্লাহ। কওমি ইউথ ক্লাব কর্তৃক আয়োজিত ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের প্রথম ক্লাস। এর আগে আমাদের উদ্বোধনী ক্লাস হয়েছে। সেই ক্লাসে আমরা এই কোর্স সম্পর্কে ওভারঅল একটা ধারণা পেয়েছি যে এই কোর্সে আমরা কি কি শিখব, এবং কওমি ইউথ ক্লাব সম্পর্কে আমরা জেনেছি। আজকে থেকে আমাদের নিয়মতান্ত্রিক পড়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ইতিমধ্যে আজকে আমাদের পড়ার একটা বিষয় শিট বা পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়েছে। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। প্রথম আলোচনা হলো ভূমি জরিপ শিখার গুরুত্ব। ভূমি জরিপ শিক্ষা কেন দরকার? ভূমি জরিপ শিক্ষা এর জন্য দরকার যেন অন্যের হক আমাদের মধ্যে চলে না আসে, আমাদের হক অন্য কেউ ভোগ না করতে পারে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তো এখন আমাদের পাশাপাশি জমি থাকে বা যে কোনো জমি থাকে, যদি আমাদের মাপজুপ জানা না থাকে, তাহলে অন্যের জমি হয়তো বা আমার অধীনে চলে আসতে পারে। তাহলে আমি অন্যের জমি অন্যায়ভাবে ভোগ করার কারণে আমি গুনাহগার হব। এছাড়াও আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারীমের 3টা আয়াতের মধ্যে সূরা নিসার পূর্ণ উত্তরাধিকার নীতিমালা বর্ণনা করে দিয়েছেন। ওই আয়াতের আলোকেই ইলমে ফারায়েজ শাস্ত্র সাজানো হয়েছে, বর্ণনা করা হয়েছে। যেমন একটা আয়াত আছে লিযাকারি মিসলু হাজিল উনসাইন, একটা আয়াত ওই আয়াতের মধ্যে। আরেকটা আয়াত কালালার আয়াত। এভাবে ওইখানে পাশাপাশি মোট 3টা আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা ইলমে ফারায়েজ সম্পর্কে বলে দিয়েছেন। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলমি, তোমরা ইলমে ফারায়েজ শিক্ষা করো এবং লোকদেরকে শিক্ষা দাও, কারণ এটা ইলমের অর্ধেক। ইলমের অর্ধেক বোঝানো হয়েছে, বলা হয়েছে এই জন্য, এটা বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ সিরাজি কিতাবে আমরা যারা পড়েছি সেখানে পড়েছি। অর্থাৎ মানুষের অবস্থা দুইটা, একটা হলো জীবনের অবস্থা, একটা মৃত্যুর পরের অবস্থা। তো অন্যান্য আবাদত, নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আবাদত, এগুলো মাসালা ইত্যাদি জীবদ্দশার সাথে সম্পৃক্ত, জীবিত অবস্থায় সম্পৃক্ত। মানুষ যখন এন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তখন এলমে ফারায়েজ সংক্রান্ত বিষয়গুলো তার সামনে আসে। তখন এই ফারায়েদের আলোচনাই হয়, অর্থাৎ মিরাজ শাস্ত্র। মৃত্যুবরণ করার পরে জায়গা জমি কিভাবে ভাগ করবে এই আলোচনাই হয়। এই জন্য এটাকে নিসফুল এলেম বলা হয়েছে। তো জায়গা জমির মাপজোক যারা জানে, এদেরকে সাধারণত আমিন বলা হয়। ইংরেজিতে সার্ভেয়ার বলে। এটা একটা আরবি শব্দ, আমিন যে শব্দটা, এটা আরবি শব্দ, অর্থ বিশ্বাসী, আমানতদার বা সত্য রক্ষক। আমিন কেন বলে? আমিন যেহেতু পূর্ণ আমানত ও বিশ্বস্ততার সাথে জমি জমার পরিমাপ নির্ণয়, ভাগ বন্টন ও সীমানা নির্ধারণ করে থাকেন, তাই তাকে মানুষ আমিন বলে। এটাকে ইংরেজিতে সার্ভেয়ার বলে বা আমিন, আরবিতে আমিন বলে। কারণ হলো কি, আমানতদারিত্বের সাথে সে জায়গা জমি ভাগ বন্টন করে দেয়, এই জন্যই তাকে আমিন বলা হয়। জরিপ বিজ্ঞানের সংজ্ঞা: যে কলাকৌশলের সাহায্যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত বিভিন্ন বস্তু বা স্থানের প্রকৃত আয়তন
পরিমাণ ও অবস্থান নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা বা ম্যাপ অঙ্কন করা যায়, তাকে জরিপ বিজ্ঞান বলে। অর্থাৎ একটা শাস্ত্র, একটা বিষয়, এই কলা কৌশলের সাহায্যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত বিভিন্ন বিষয়, স্থান হোক, বস্তু হোক, এটার আয়তন কি, পরিমাণ কি, অবস্থান কোথায় ইত্যাদি একটা কাগজের মধ্যে, শীটের মধ্যে অঙ্কন করা হয় সংকোচনের মাধ্যমে, মানে ছোট্ট করে অঙ্কন করা হয়। এই যে শাস্ত্রের মাধ্যমে এটাকে বলে জরিপ বিজ্ঞান। তো জরিপ বিজ্ঞানটা হলো ব্যাপক, আম। আর ভূমি জরিপ এটা হলো খাস। অর্থাৎ জরিপ বিজ্ঞান তো যে কোনো জিনিসের সাথে জরিপ করা যায়, যে কোনো জিনিসকে জরিপ করতে হয়। আর ভূমি জরিপ মানে ভূমি জরিপ, মানে ভূমি জরিপ করা হয়, যেন ওইটা হলো খাস। তো ভূমি জরিপের সংখ্যা কি, যে জ্ঞানের সাহায্যে ভূমির প্রকৃত আয়তন, অবস্থান, পরিমাপ নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা ও খতিয়ান প্রস্তুত করা যায়, তাকে ভূমি জরিপ বলে। এটা একটা শাস্ত্র, একটা জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমে ভূমির প্রকৃত আয়তন, মানে এখানে যেহেতু ভূমি জরিপ মানে ভূমি নিয়ে আলোচনা, তো ভূমির আয়তন, ভূমির অবস্থান, ভূমির পরিমাপ ইত্যাদি নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা অঙ্কন করা হয়, এবং ওই ভূমির মালিকানা হিসেবে খতিয়ান প্রস্তুত করা হয়। এটার মালিক কে, যে শাস্ত্রের মাধ্যমে, এটাই হলো ভূমি জরিপ। আশা করি আপনারা বুঝতেছেন এবং শুনতেছেন। সবকিছু ক্লিয়ার কিনা একটু চ্যাট বক্সে জানান। ঠিক আছে। এরপরে আলোচনা হলো ভূমি জরিপের প্রয়োজনীয়তা। তা জায়গা জমির জরিপ কেন করে, এটার প্রয়োজনীয়তা কি? আর এই জায়গা জমিটা রাষ্ট্রীয়ভাবে জরিপ করা হয়। আর রাষ্ট্র যদি কোনো কাজ করে, এখানে ফায়দা আছে, তিনটা ফায়দা থাকে। এটা রাষ্ট্রীয় কল্যাণ, রাষ্ট্র রাষ্ট্রের কল্যাণে কাজ করে, অথবা জনগণের কল্যাণ, জনকল্যাণে কাজ করে, অথবা রাষ্ট্র এবং জনগণ উভয়ের কল্যাণে কাজ করে। তো ভূমি জরিপ, যেটা জরিপ কার্য পরিচালনা করা হয়, এটার মধ্যে রাষ্ট্রেরও কল্যাণ আছে, জনগণেরও কল্যাণ আছে, দোনো দোনো গ্রুপের কল্যাণ রয়েছে। রাষ্ট্রের কল্যাণটা কেমন? রাষ্ট্র ভূমির রকম নির্ণয় করে, পরিমাপ নির্ণয় করে, মালিকানা নির্ধারণ করে, তার রাজস্ব ও আয়কর এবং জমির রকম ও প্রকৃতির ভিত্তিতে রেজিস্ট্রি ফি নির্ধারণ করে। জায়গা জমি যখন আমরা বিক্রি করতে যাই, তখন কি করতে হয়? রেজিস্ট্রি ফি দিতে হয়, জায়গার স্থান কাল পাত্র ভেদে, তারতম্য হিসেবে। আবার রাজস্ব হিসেবে বা খাজনা যেটা, এটাও বিভিন্ন এলাকা হিসেবে, এরিয়া হিসেবে ভিন্নতা রয়েছে। এই জমি জরিপ করার মাধ্যমে এগুলা সঠিকভাবে নির্ণয় করা হয়। নির্ণয় করার মাধ্যমে রাষ্ট্রের এখানে ফায়দা আছে। জনগণের ফায়দা হলো, এই জরিপ করার মাধ্যমে জনগণের যে মালিকানা কাগজপত্র, এগুলো আপডেট হয়। যদি নতুন কারো মালিকানায় হয়, যদি কেউ ক্রয় করে থাকে, বা ওয়ারিশ সূত্রে মালিকানা হইলো, মালিক হইলো, তার নাম এখানে যুক্ত হয়ে যায়। জমির আয়তন, অবস্থান, পরিমাণ জানতে পারে। মালিকানার এই ডকুমেন্টস হিসেবে একটা খতিয়ান পায়, সে খতিয়ান অর্জন করে। এটা হলো জনগণের কল্যাণ। সাধারণত পূর্বর যে জরিপ, এটার আকৃতি যদি 30%-এর বেশি গরমিল হয়, তাহলে নতুন জরিপের প্রয়োজন হয়। এই হিসেবে 25-30 বছর পর পর নতুন জরিপ করতে হয়। ভূমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস। পৃথিবীতে মানুষের বসবাস বা মানুষের সূচনা আমাদের সর্বপ্রথম আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। তিনি সর্বপ্রথম মানুষ ছিলেন, পৃথিবীতে আসছেন। তিনি প্রথম প্রথম পৃথিবীতে কৃষি কাজের প্রচলন ঘটান। পরবর্তীতে আবার কিছু মানুষ বনে জঙ্গলে বসবাস করে, আর সভ্য সংঘবদ্ধ সমাজ থেকে তারা ছিটকে পড়ে। কিন্তু আবার যেহেতু আল্লাহ তাআলা প্রত্যেক যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, নবী রাসূলদের মাধ্যমে ছোঁয়া পেয়ে তারা আবার সভ্য সমাজে ফিরে আসে। এখন তাদের জীবিকার জন্য কি করতে হয়? চাষাবাদ করতে হয়, খাদ্য উৎপাদন করতে হয়।
তো এই জন্যই তারা কি করে, চাষাবাদ করার জন্য মনোনিবেশ করে। তো চাষাবাদ করার জন্য তারা যে সমস্ত নদীর তীরবর্তী এলাকা আছে, ওই সমস্ত এলাকায় তারা বসবাস শুরু করে। কারণ সেখানে নদীর পলিমাটি সেখানে নদীর আশেপাশে জমির মধ্যে পড়ে, আশেপাশে পানির সেচের ব্যবস্থা আছে। এই জন্য নদীর তীরবর্তী এলাকায় তারা বসতি স্থাপন করে সেখানেই থাকে। যেমন মিশরের নীল নদের আশেপাশে তীরবর্তী অঞ্চলে, চীনের ইয়াংসি কিয়াং হুয়াংহো যে নদীগুলো আছে এগুলোর আশেপাশে, ইরাকের দজলা ও ফোরাত নদীর আশেপাশে তীরবর্তী এলাকায়, ভারতীয় উপমহাদেশে গঙ্গা ও সিন্ধু নদের অববাহিকায় কৃষিভিত্তিক সমাজের গোড়াপত্তন হয়। তো সমস্যা দেখা দেয় সীমানা চিহ্নিত করতে গিয়ে। যেহেতু নদীর পার, সাগর পার, তো যখন বর্ষাকাল হয়, বর্ষায় নদীর পানিতে এই জমির আইলগুলো তলিয়ে যায়, আর সীমানা যে আছে জায়গা জমির, এগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। তো যখন সীমানা থাকে না, তখন ওই যে বর্তমানের মতোই যারা জালেম সবল, তারা দুর্বলদের জায়গা জমি দখল করে নেয়। এই সমস্যা থেকে বাঁচার জন্যই ভূমি জরিপের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই হিসেবে খ্রিস্টপূর্ব, মানে আমরা যাকে ঈসা আলাহ ইসলাম বলি, খ্রিস্টানরা বলে যীশু খ্রিস্ট, তার জন্মের অনেক বছর পূর্বেই সর্বপ্রথম মিশরের নীল নদের অববাহিকায় ভূমি জরিপের সূচনা হয়। এটা হলো একটা ঐতিহাসিক ঘটনা, বা পৃথিবীর ইতিহাসের, আমাদের ভারতীয় উপমহাদেশ, আমরা যেহেতু ভারতীয় উপমহাদেশের নাগরিক, তো আমাদের ভারতীয় উপমহাদেশে ভূমি জরিপের ক্রমবিকাশ। ভারত উপমহাদেশ সর্বপ্রথম বাদশাহ সিকান্দার শাহ 1357 থেকে 1389 ইংরেজি সনে একটি জরিপ কার্য পরিচালনা করেন। এরপরে পাঠান সম্রাট শের শাহ 1540 থেকে 1544 সনে আরেকটি জরিপ কার্য পরিচালনা করেন। এরপরে ব্রিটিশ শাসন আমল আসে, সেখানে 1763 থেকে 1782 সালের মধ্যে একজন বিখ্যাত ইংরেজ নকশাবিদ বিজ্ঞান ভিত্তিক জরিপ কার্য পরিচালনার কৃতিত্ব অর্জন করেন। এরপরে 1793 সালে ইংরেজ বড় লর্ড লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তীয় প্রথা চালু করেন। এরপরে 1846 থেকে 1871 সালে মহাল বা পরগনা চিহ্নিত করার লক্ষ্যে থাকবাস্ট জরিপ করা হয়। এরপরে 1847 থেকে 1878 সালে রেভিনিউ সার্ভে নামে আরো একটি জরিপ কার্য করা হয়। এরপর 1859 সালে কৃষি উন্নয়নে র্যান্ড অ্যাক্ট পাশ করেন। এরপরে 1875 সালে তৎকালীন পূর্ববঙ্গ, আজকের যে বাংলাদেশ, এর জন্য সর্বপ্রথম সার্ভে আইন, আর 1885 সালে ঐতিহাসিক বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, বেঙ্গল টেনান্সি অ্যাক্ট 1885 পাশ করা হয়। তো এই হলো ভারতীয় উপমহাদেশে আমাদের জরিপ কার্য পরিচালনার ইতিহাস। কে 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 কখন কোন সালে, কত সাল থেকে কত সালে জরিপ কার্য করেছে। এর মধ্যে এই ভারতীয় উপমহাদেশে যেহেতু আমরা, আমাদের জরিপ কার্যের মধ্যে সবচেয়ে স্বীকৃত এবং প্রসিদ্ধ জরিপ হলো চারটা: সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস। আমাদের গত উদ্বোধনী ক্লাসে আমরা এই চারটা বিষয় আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত আকারে। আজকে আমরা বিস্তারিতভাবে এগুলো আমরা শিখব। তো যারা এখনো এই নামগুলো মুখস্থ করেন নাই, এখনই মুখস্থ করে নিন, এবং এই সিরিয়াল অনুযায়ী মুখস্থ করতে হবে, হ্যাঁ? সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস, সবাই 10 বার করে পড়ে ফেলেন। সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস, সিএস, এস এ, এস এ, আর এস, বিএস বা বিআরএস, সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস, এভাবে, হ্যাঁ?
তো সিএস, এস এ, আর এস বা বিএস বা বিআরএস, তাহলে স্বীকৃত জরিপ কয়টা হইলো? চারটা। এই ভূমি জরিপের মধ্যে বা বাংলাদেশের জায়গা জমির মধ্যে এই চারটা জরিপেরই আলোচনা হয়। আশা করি সবার মুখস্থ হয়ে গেছে। সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস, আমরা এই নামগুলো শুনেছি, অনেকে হয়তো বা অনেকবার শুনেছি, কিন্তু এটা পূর্ণরূপ কি, এগুলা দিয়ে কি বোঝায়, কার্যকাল কত সাল থেকে কত সাল এই কাজগুলো ছিল, এগুলো আমরা জানি না। এগুলো আমরা এখন শিখবো। সিএস, সিএস দুইটা অক্ষর না? ওটা দুইটা সংক্ষিপ্ত রূপ। কিসের সংক্ষিপ্ত রূপ? একটা হলো সিতে হলো ক্যাডাস্ট্রাল, এস এ হলো সার্ভে। তো ক্যাডাস্ট্রাল সার্ভে বাংলা অর্থ হলো কিস্তোয়ার জরিপ। সিএস মানে ক্যাডাস্ট্রাল সার্ভে, বাংলা অর্থ হলো কিস্তোয়ার জরিপ। এই জমির কার্যকাল, এই জরিপের কার্যকাল 1888 থেকে 1940 পর্যন্ত, মোট 53 বছর কার্যক্রম চালু ছিল। অর্থাৎ শুরু হয়েছে 1888 সালে, শেষ হয়েছে 1940 সালে। কক্সবাজার জেলার রামু থানা থেকে শুরু হয়ে দিনাজপুরে গিয়ে শেষ হয়। শুরু করেছিল কক্সবাজার রামু থানায়, শেষ করেছে দিনাজপুর। 53 বছর লাগছে এই কার্যক্রম সমাধা করতে। যেহেতু ভূখণ্ডকে ভাগ ভাগ করেই এই জরিপ কার্য সমাধা করা হয়েছে, তাই তাকে ক্যাডাস্ট্রাল সার্ভে বা কিস্তোয়ার জরিপ বলা হয়েছে। এই জরিপ কার্য প্রতি জেলায় হওয়ার কারণে তাকে ডিএস বা ডিস্ট্রিক্ট সার্ভে বলা হয়। 1947 সালের দেশ ভাগের আগ পর্যন্ত সিলেট ভারতের আসামের অন্তর্ভুক্ত থাকায় সিলেটে সিএস জরিপ করা সম্ভব হয়নি। যেহেতু 47-এ তো ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে, তখনই ভাগ হয়েছে, তখন এই সিলেটটাকে বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে দেওয়া হয়েছে। এর আগে এটা আসামের অধীনে, ভারতের অধীনে ছিল। তাহলে আমাদের এই দেশে যে সিএস এর কার্যক্রম ছিল 1888 থেকে 1940, তাহলে দেশ ভাগের আগেই হয়েছে। এই জন্য ওই সিএস এর কার্যক্রম ওইখানে হয়নি। আশা করি সিএস সম্পর্কে আমাদের এই ধারণাগুলো মুখস্থ থাকবে। 1 নম্বর তো হলো সিএস এর পূর্ণ রূপ কি, ক্যাডাস্ট্রাল সার্ভে। 2 নম্বর হলো সিএস এর কার্যকাল কত সাল থেকে কত সাল পর্যন্ত, 1888 থেকে 1940, সবাই আমরা মুখস্থ করে ফেলি। কত বছর? মোট 53 বছর। শুরু হয়েছে কক্সবাজার জেলার রামু থানা, শেষ হয়েছে দিনাজপুরে। আর ক্যাডাস্ট্রাল সার্ভে কেন বলে? যে ভাগ ভাগ করে কিস্ত কিস্ত করে ভাগ ভাগ করে সমাধা করা হয়েছে, এই জন্য কিস্তোয়ার জরিপ বলে বা ক্যাডাস্ট্রাল সার্ভে বলে। আর যেহেতু এই জেলাটা কার্য জরিপটা প্রত্যেক জেলায় হয়েছে, জেলায় জেলায় হওয়ার কারণে এটাকে ডিস্ট্রিক্ট সার্ভে বা ডিএসও বলা হয়। আর সিলেট অঞ্চল এই জরিপের আওতায় ছিল না, কারণ 47-এর আগে সিলেট অঞ্চল ভারতের আসামের অন্তর্গত ছিল। সবাই আমরা এই মূল কথাগুলো মুখস্থ করে নেই। 1 মিনিট টাইম। 2 নম্বর হলো এস এ, অর্থাৎ এস এ যেটা দুটো অক্ষর, এটাও একটা পূর্ণ রূপের সংক্ষিপ্ত রূপ, ঠিক না? এস তে হলো স্টেট একুইজিশন, এস এ হলো স্টেট এতে একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950। সবাই মুখস্থ করেন এস এ মানে কি। এস এ মানে হলো স্টেট একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950, অর্থাৎ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950।
সিএস যেটা, ওইটার মাধ্যমে জমিদারি অধিগ্রহণ করা হয়েছে, অর্থাৎ জমিদারদেরকে ওই যে কিস্তোয়ার ভাগ ভাগ করে এক এক এলাকা দেওয়া হয়েছে। এই জন্য নাম হয়েছিল সিএস, ক্যাডাস্ট্রাল সার্ভে। এসে হলো জমিদারি অধিগ্রহণ করা হয়েছে, ফিরে নেওয়া হয়েছে। এই জন্য এর নাম হলো স্টেট অ্যাকুইজিশন ও টেন্যান্সি অ্যাক্ট 1950, জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। 1956 থেকে 63 সালের মধ্যে সারা দেশে এই জরিপ কার্য সম্পাদন করা হয়। 56 থেকে 63, এই সময়গুলোর মধ্যে জরিপ কার্য কি করা হয়, সমাধা করা হয়। এরপরে পাকিস্তান আমলে হওয়ার কারণে পাকিস্তান আমলে হওয়ার কারণে এই জরিপকে পিএস বা পাকিস্তান সার্ভেও বলা হয়। এই জরিপে বিশেষ কিছু অঞ্চল ছাড়া গোটা দেশে সরেজমিনে গিয়ে নকশা করা তৈরি করা হয়নি, তাই এর নকশা পাওয়া যায় না। অর্থাৎ এস এর ক্ষেত্রে নকশা তৈরি করা হয় নাই, সরেজমিনে যাওয়া হয় নাই। সিএস এর ক্ষেত্রে যেমন সরেজমিনে যাওয়া হয়েছে, প্রত্যেক এলাকায়, জেলায় জেলায়, প্রত্যেক এলাকায় এলাকায় যাওয়া হয়েছে, কিন্তু এস এর ক্ষেত্রে এরকম সরেজমিনে যাওয়া হয় নাই। এজন্য এর নকশা নাই। এস এর কি নাই, নকশা নাই। সিএস এর নকশা আছে, এস এর নকশা নাই। এস এ জরিপের সময় সিলেট অঞ্চলে সিএস এর আদলে জরিপ করা হয়। এস এ জরিপটা যেহেতু দেশ স্বাধীনের পরে, অর্থাৎ 47-এর পরে হয়েছে, 1956 থেকে 63 পাকিস্তান আমলে হয়েছে, এই জন্য ওই সময় সিলেট অঞ্চল যেহেতু পাকিস্তানের অধীনে ছিল, এই জন্য ওইখানে এই এসএটাই সিএস এর আদলে কাজ করা হয়েছে। আশা করি আমরা এই মেইন কথাগুলো মুখস্থ করে নিব। 1 নম্বর কি, এসএ মানে কি, এসএ মানে হলো স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্যান্সি অ্যাক্ট 1950। সবাই মুখস্থ করি, স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্যান্সি অ্যাক্ট 1950, অর্থ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। কার্যকাল কত সাল থেকে কত সাল, 1956 থেকে 1963 সাল। এটাকে পিএস বলা হয়, পাকিস্তানি সার্ভেও বলা হয়, পাকিস্তান আমলে হয়। এই জরিপে বিশেষ কিছু অঞ্চলে ছাড়া গোটা দেশে সরেজমিনে গিয়ে নকশা তৈরি করা হয়নি, তাই নকশা নাই। আর সিলেটে সিএস এর আদলে এসে জরিপ করা হয়। আশা করি বিষয়গুলো বুঝেছেন। এবার যদি আমরা বলি আরএস, 3 নম্বর হলো আরএস। আরএস মানে কি, আরএস মানে রিভিশনাল সার্ভে। আর্থে রিভিশনাল, এসে সার্ভে মানে সংশোধনী জরিপ। পিছনের জরিপের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটাকে সংশোধন করা হয়েছে আরএস। 1965 থেকে 1985 সাল পর্যন্ত এর কার্যক্রম চালু ছিল। কত সাল, 65 থেকে 85। সিএসএর আরএস এরও সরেজমিনে গিয়ে নকশা করা হয়। ওই যে সিএসএ নকশা করছিল সরেজমিনে গিয়ে, আরএসএও সরেজমিনে নকশা করা হয়েছে, মাঝখানে এস এর নকশা করা হয়নি, তাই আরএস এরও নকশা রয়েছে। এতে আনাগোন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। আরএস এর মধ্যে আনাগোন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। তাহলে আরএস সম্পর্কে আমাদের 2-3টা কথা মনে রাখলেই হলো। আরএস এর ফুল মিনিং কি, আরএস এর ফুল মিনিং হলো রিভিশনাল সার্ভে। অর্থ কি, এটা সংশোধনী জরিপ। কার্যকাল 1965 থেকে 85। আরএস এর নকশা রয়েছে, আনাগোন্ডা পদ্ধতিতে হিসাব করা হয়ে। আশা করি মুখস্থ করছেন। এরপরে বিএস বা বিআরএস। বিএস মানে কি, বাংলাদেশ সার্ভে। আর বিআরএস মানে কি, বাংলাদেশ রিভিশনাল সার্ভে। অর্থাৎ বাংলাদেশ সংশোধনী জরিপ। শুধু ঢাকাতে এর নাম হলো ঢাকা সিটি জরিপ। 1985 সাল থেকে শুরু হয়ে এর কার্যক্রম এখনো চলমান। এই বিএস বা বিআরএস এর কার্যক্রম এখনো চলমান, সব জায়গায় করা শেষ হয় নাই। তবে শুরু হয়েছে কত সালে, 1985 সালে। এতে 0.000, এটাকে বলে হাজার পদ্ধতি, হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। আর এসে যেমন আনাগোন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে, আর বিএস বা বিআরএস এ হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। এই জরিপকে ঢাকা অঞ্চলে ঢাকা সিটি জরিপ বলা হয়।
তাহলে বিএস বা বিআরএস সম্পর্কে এই কয়েকটা কথা। ফুল মিনিং কি? বিএস মানে বাংলাদেশ সার্ভে, বিআরএস মানে বাংলাদেশ রিভিশনাল সার্ভে, অর্থাৎ বাংলাদেশ সংশোধনী জরিপ। ঢাকাতে এর নাম হলো ঢাকা সিটি জরিপ। কার্যকলাপ শুরু 1985 থেকে এখনো চলমান। এটা হাজার পদ্ধতিতে কাজ করা হয়েছে। ঢাকা জরিপকে ঢাকা অঞ্চলে ঢাকা সিটি জরিপ বলা হয়। এই কয়েকটা আলোচনা। তাহলে আমরা যদি আবার সামারিতে যাই, শিখেছি কি ভূমি জরিপ শিখার গুরুত্ব, আমিনের সংজ্ঞা, জরিপ বিজ্ঞানের সংজ্ঞা, ভূমি জরিপের সংজ্ঞা, ভূমি জরিপের প্রয়োজনীয়তা, ভূমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস, ভারতীয় উপমহাদেশে ভূমি জরিপের ক্রমবিকাশ, প্রসিদ্ধ জরিপ সমূহ, এরপরে সিএস এর বিস্তারিত, এস এর বিস্তারিত, আর এস এর বিস্তারিত, বিএস বা বিআরএস এর বিস্তারিত। আমরা এই ক্লাসের আগেও যেটা বললাম শুরুতে, আমরা নামগুলো হয়তো বা শুনেছি, অনেক জায়গায় শুনেছি, অনেক সময় শুনেছি, কিন্তু বিস্তারিত আমরা জানি নাই। আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা বিস্তারিত জানতে পারলাম। এই ক্লাসের সার্থকতা এখানেই, যে এখন আমি অন্যের সাথে গিয়ে বলতে পারবো, অন্যের সাথে এই ব্যাপারে আমরা আলোচনা করতে পারবো। সিএস মানে কি বলতো তুমি? আর এস মানে কি বলতো? এটা কোন সালে হয়েছে? এটা কারা করেছে? পাকিস্তান আমলে কোনটা হয়েছে? ব্রিটিশ আমলে কোনটা হয়েছে? বাংলাদেশ আমলে কোনটা হয়েছে? এগুলো আমরা কি এখন আলোচনা করতে পারবো, অন্যের সাথে আমরা এই ব্যাপারে বলা বলি করতে পারবো। এই যে ক্লাস যে আমরা করলাম, সময় আমরা ব্যয় করলাম, এই ক্লাসের সার্থকতা এখানেই। আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।